কলকাতা পুলিশ কনস্টেবলের ম্যাথ প্র্যাকটিস সেটের আজকের 35 নম্বর সেট। আজকে 35 নম্বর সেটে শুধুমাত্র তোমাদের পাঠানো কোশ্চেন আমি সলিউশন করব। তোমরা জানো আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা কোশ্চেন পাঠাও, না পারলে সেখানেও সলিউশন করে দিই, আর যেগুলো মনে হয় যে বোঝানোর ব্যাপার থাকে সেগুলো কিন্তু আমি ভিডিও আকারে করে দিই। চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে? চিনির দাম প্রতি কেজি 10 টাকা হলে সীতা 5 কেজি চিনি কিনতে পারে। চিনির দাম 90% কমে গেলে ভোগবৃদ্ধির শতাংশ নির্ণয় করুন যাতে আগের মতোই ব্যয় বজায় থাকে। তাহলে আগের ব্যয় বজায় থাকে, তাহলে ওর ব্যয়টা কত, তার মানে আগে ব্যয় কত টাকা করছে সেটা আমাদের হিসাব করতে হবে। 10 টাকা করে কিনছে 5 কেজি, তার মানে 5 কেজি চিনি কিনছে 10 টাকা করে, তার মানে হয়ে গেল 50 টাকা তাদের মোট খরচা। ক্লিয়ার? ব্যাস। এরপরে বলেছে চিনির দাম 90% কমে গেল। চিনির দাম কত? চিনির দাম ছিল 10 টাকা, 10 টাকা থেকে যদি 90% কম হয়, এটা কি 90% কম? তাহলে 90% মানে 10 টাকা 90% কত? 9 টাকা কম। তাহলে দাম এখন কত? দাম এখন নিশ্চয়ই 1 টাকা, হ্যাঁ কি না? 10 টাকার মধ্যে 9 টাকা কম, তাহলে দাম কত? 1 টাকা। এবার বলছে যে তাহলে যদি 5 কেজি কিনতো, কি বলছে? ভোগবৃদ্ধির শতাংশ নির্ণয় করুন। তাহলে যদি সে 5 কেজি, আগে 5 কেজি কিনতে পারতো, তার মানে সে যদি 5 কেজি কিনতো তাহলে ক টাকা তার খরচা হচ্ছে? তাহলে আগের অনুযায়ী, পরিমাণ অনুযায়ী এখন তাহলে খরচ হচ্ছে কত? 5 টাকা, হ্যাঁ কি না? কিন্তু এখানে বলেছে ভোগবৃদ্ধির শতাংশ নির্ণয় করুন, তাদের আগের মতো ব্যয় বজায় রাখতে হবে। তাহলে আগের ব্যয় ছিল 50 টাকা, এখন ওই পরিমাণ একই জিনিস কিনতে পাচ্ছে 5 কেজি 5 কেজি, একই জিনিসই কিনতে পাচ্ছে পরিমাণ, কিন্তু 5 টাকায়। তাহলে তাকে 50 টাকা তো খরচা করতে হবে, কারণ বলেছে যে আগের মতোই ব্যয় বজায় রাখতে হবে। তাহলে এখন সে 5 টাকায় পাচ্ছে, সেই 5 টাকাটাকে কি করতে হবে? সে কিন্তু ব্যয় করবে 50 টাকায় ব্যয় করবে। তাহলে ব্যয় করতে গেলে তাকে কত শতাংশ তাহলে ভোগ বৃদ্ধি করবে? কত শতাংশ? স্বাভাবিক 5 টাকা থেকে 50 টাকা, তাহলে বৃদ্ধি পাচ্ছে কত টাকা? কারণ সেই পরিমাণটা একই জিনিস, টাকাটা 50 টাকা তার বাজেট, সে 5 টাকাতে পেয়ে যাচ্ছে। কিন্তু তাকে কি বলে দেওয়া হয়েছে যে তুমি ভাই আগের মতোই ব্যয় বজায় রাখো, তার মানে 50 টাকাটা তোমাকে খরচা করতেই হবে। কিভাবে? না, তাকে তাহলে বৃদ্ধি করতে হবে কত? বৃদ্ধি করতে হবে 50 মাইনাস 5 টাকা, এক্সট্রা তাকে কি 45 টাকা তাকে বৃদ্ধি করতে হবে। এরপরে বলো বৃদ্ধিটা, বৃদ্ধির যে পার্সেন্টেজ সেটা কি করে বার করে? না, বৃদ্ধির শতাংশ কি করে? না, বৃদ্ধি ডিভাইডেড বাই অরিজিনাল। অরিজিনাল আগে ক টাকা করতো? 5 টাকা, তার মানে হয়ে গেল, এটা হয়ে গেল 9, আর 9 ইজ ইকাল টু কত? না, 900% তাকে বাড়াতে হবে। অপশন নাম্বার এ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন। এইটা অনেকটা কিন্তু বুঝতে হবে, এরকম অঙ্ক কিন্তু অনেকের কনফিউশন থেকে যায়। কিরকম থেকে যায়? যে 90 জন লোক 20 দিনে একটি কাজ শেষ করতে পারে, 6 দিন পর কতজন লোককে কাজে ছেড়ে দিতে হবে যাতে মোট 26 দিনে কাজটা শেষ হয়? তো এই কোশ্চেন গুলো মানে অন্য স্টুডেন্ট গুলো তারা হয়তো অন্যান্য গ্রুপে যুক্ত আছে, সেই গ্রুপ থেকে হয়তো কোশ্চেন দিয়েছে, পারেনি, তাই আমাকে পাঠিয়েছে এবং আমি সলিউশন করে দিচ্ছি। তো তোমরাও কিন্তু যেরকম কোনো প্র্যাকটিস সেট থেকে কোশ্চেন যদি না পারো টেলিগ্রামে পাঠিয়ে দাও, আমি সলিউশন করে দেবো, বোঝানোর হলে ভিডিও করে দেবো। ক্লিয়ার? তাহলে দেখো 90 জন লোকে 20 দিন, 6 দিন পর, 6 দিন পর মানে কি অলরেডি 6 দিন খেয়ে ফেলেছে, তাহলে পড়ে আছে কত দিন? পড়ে আছে তাহলে আমার এখন 14 দিন, তাহলে 6 দিনের হিসাব আর হবে না, এই জিনিসগুলো বুঝতে হবে। তারপরে M1 ইজিক্যাল টু তাহলে কত হলো? 90 দিন। তাহলে D1 এখন হয়ে গেল তাহলে আমাদের 20 মাইনাস 6 মানে হলো 14 দিন। ক্লিয়ার? ব্যাস, গল্প শেষ। এবার বলছে কতজন লোককে কাজ ছেড়ে দিতে হবে যাতে 26 দিনে কাজ শেষ হয়। এই লাইনটা বুঝতে হবে, মোট 26 দিন, এই মোট কথাটার কিন্তু অনেক গুরুত্ব আছে। মোট 26 দিন বলতে অলরেডি তুমি একটা জিনিস দেখো, যে আমি রাফে জাস্ট করি, রাফে হচ্ছে 20 দিনের কাজ, 20 দিনের থেকে 6 দিন হয়ে গেছে, তাহলে 14 দিন তার বাকি আছে। এবার বলছে মোট 26 দিন, তাহলে মোট 26 দিন বলতে আলটিমেট কি কত জিনিস পড়ে আছে? তার মানে 14 দিন তো করবে, কিন্তু তার সাথে মোট 26 দিন বলতে 20 দিনের তাদের হিসাব ছিল, আর 26 দিন বলেছে মোট কাজটা করতে। তার মানে মোট কাজটা করতে গেলে তার সাথে আরো কত যোগ করতে হচ্ছে? তার মানে এই 14 সাথে আবার এই 6 দিন যোগ করে করতে হচ্ছে 20 দিনে। কেন বলো তো? এই 20 দিন
আর এই 6 দিন তারা কাজ অলরেডি করে ফেলেছে, মিলিয়ে কতদিন হয় 26 দিন। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। তার মানে এখানে M2টা বার করতে হবে জিজ্ঞাসা চিহ্ন, আর D2টা হয়ে গেল অ্যাকচুয়ালি এই 20। তার মানে এর 14 সাথে আবার 6 যোগ করে অ্যাকচুয়ালি করব 20 দিন। কেন? কারণ এখানে বললো যে মোট 26 দিন, তাহলে এখানে যদি 6 দিন যদি অলরেডি চলে যায় আর এই 20 দিনে কাজ শেষ করলে তবে তো দুটো যোগ করলে হবে 26 দিন। ক্লিয়ার? তার মানে এটা হয়ে গেল আমাদের 14 প্লাস 6 ব্যাস। তার মানে এবার আমাদের কি সূত্র, M1 D1 is equal to M2 D2, হ্যাঁ কি না? তাহলে 90 ইন্টু কত 14 is equal to M2 ইন্টু D2 মানে 20, ব্যাস 0 0 কেটে গেল, দুবার গেলে কত 7, 9 সাথে কত 63। এবার প্রশ্ন হচ্ছে কি M2 হয়ে গেল 63 দিন। যদি কোশ্চেনটা বলতো যে বাকি খাবার 26 দিনে করতে গেলে কতজনের খাবার আছে আর 63 জন, কিন্তু এখানে কোশ্চেন চেয়েছে আলাদা, বুঝতে হবে যে কত লোককে কাজ ছেড়ে দিতে হবে। ছিল কতজন, ছিল তো হচ্ছে কি আমাদের 90 জন, কিন্তু খাবার আছে কতদিন 63 জনের, তাহলে ছেড়ে চলে যেতে হবে কতজনের না 90 মাইনাস 63 মানে 70, আর এদিকে তাহলে 27 জন। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কিছু সংখ্যার গড় এত, যদি 75% সংখ্যা প্রতিটি এত দ্বারা বৃদ্ধি করা হয় এবং বাকিগুলি এত দ্বারা হ্রাস করা হয়, তাহলে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত? তাহলে দেখো এখানে তুমি যা কিছু তুমি ধরতে হবে, যা কিছু বলতে 75% তুমি ধরে নিলে সংখ্যাগুলো মোট 100টা, তাহলে এর 75% মানে 75টা নাম্বার, তাকে কত করে বৃদ্ধি পেয়েছে 5.6 করে বৃদ্ধি পেয়েছে, তুমি 5.6 করে বৃদ্ধি করে দিলে, আবার কি করে দিলে বাকি পড়ে আছে কত 25টা সংখ্যা, 75 যদি হয়ে যায় 25 পড়ে আছে, 25টার কত করে হ্রাস পেয়েছে না 8.4 করে হ্রাস পেয়েছে। এইটা তাহলে মাইনাস চিহ্ন দিলে, এটা প্লাস দিয়ে বৃদ্ধি পেয়েছে। এইভাবে অঙ্ক করলে কোনো ব্যাপার না, তুমি ইজিক্যাল টু দিয়ে একটা কিছু একটা হবে, এখানে ইজিক্যাল টু দিয়ে কিছু একটা হবে, নেট রেজাল্ট ফল বেরোবে। আলটিমেট এটা অনেক বড় হয়ে যাবে। কেন বড় হয়ে যাবে? কারণ এখানে আছে 75 আর এখানে আছে 25, অনেক বড় ক্যালকুলেশন, তো সেই কারণে তোমাকে ছোট করতে হবে। তুমি দেখো মুখে মুখে ভেবে না, 100 না ধরে 10 ধরো, তাহলে 10 এর 75% কত 7.5, এখানে কত হবে 2.5, তো এখানে দেখো দশমিক আবার, তাহলে দশমিক করলেও ক্যালকুলেশন বড়। তো সেই কারণে এই যে তুরন্ত মাথার মধ্যে ভেবে নেওয়া, সেইটা তোমার 2-5 সেকেন্ডের মধ্যে করতে হবে। 75%, তার মানে তুমি সংখ্যাটা তুমি 10 করলে 7.5 হচ্ছে, তুমি সংখ্যাটা ধরে নিলে, সংখ্যাগুলি মোট আর কি, সংখ্যাগুলি ধরে নিলে 20টা সংখ্যা, তাহলে 20টা সংখ্যা, তাহলে 75% হচ্ছে কত 15টা, আর এটা কত হচ্ছে 5টা। দেখো রাউন্ড ফিগার চলে আসলো, পূর্ণ সংখ্যা চলে আসলো, কোনো দশমিক না, বড় সংখ্যাও নয়। তার মানে তুমি এটাকে ধরেই কাজ করবে, তাহলে অঙ্ক খুব ইজিলি হয়ে যাবে। তাহলে 15টা সংখ্যার কত করে বেড়েছে, 15টা সংখ্যা 5.6 করে বেড়েছে, তাহলে মনে হলো 5.6 করে বেড়েছে, বেড়েছে মানে প্লাস চিহ্ন দিলে, আর এইটা কি যে কমেছে, কমেছে মানে কত 8.4 করে কমেছে, তাই মাইনাস চিহ্ন দিলে, ব্যাস 15। এবার ছোট্ট ক্যালকুলেশন, শুধু কিচ্ছু ব্যাপার নয়, 15 ছয় কত 15 ছয় 90, 9 হাতে 15 পাঁচে 75, 15 9 কত 84, প্লাস দশমিক 0 হয়ে গেল। এদিকে কত 8 4 5 কত 20, 20 শূন্য 2 হাতে, 8 5 40, 40 আর কত 42, ব্যাস। তার মানে দশমিক খায় শূন্য, এটা হলো মাইনাস। তার মানে আলটিমেট নেট রেজাল্ট কত হলো, প্লাস হলো এইটা আর মাইনাস হলো এইটা, তাহলে নেট রেজাল্ট আলটিমেট কত হলো, মোট বৃদ্ধি পেলো, তাহলে মোট বৃদ্ধি পেলো কত না আলটিমেট 84 থেকে 42, বা তার মানে হলো 42টা নাম্বার হলো বৃদ্ধি পেয়েছে, প্লাস চিহ্ন দিলাম। ঠিক আছে, এই বৃদ্ধিটা আলটিমেট কার উপরে রেজাল্ট হবে না 20টা সংখ্যার উপরে রেজাল্ট হবে। তাহলে আলটিমেট ইন্ডিভিজুয়াল গড় করতে গেলে কি হবে, এটা তো মোট বৃদ্ধি, আর গড় করতে গেলে তার মানে বৃদ্ধি পাচ্ছে আলটিমেট 42, আর প্রত্যেকটার হচ্ছে কি 20, 20 দিয়ে ভাগ করে দিলাম, 20 দিয়ে ভাগ করলে আমার হয়ে গেল কত হয়ে যাচ্ছে না এদিকে 2 কত হয়ে গেল, ও তাহলে 2.1, ব্যাস। তার মানে হয়ে গেল 2.1 করে তার গড় বৃদ্ধি পেয়েছে। এরপরে কি বলেছে, প্রাপ্ত গড়গুলি কত, যদি বলে গড় কত বৃদ্ধি পেয়েছে তুমি দিয়ে দিলে অ্যান্সার 2.1, কিন্তু এখন তোমাকে বলেছে গড় বৃদ্ধি পেয়েছে, তোমার গড় ছিল কত, গড় ছিল দেখো 51.6, তার মানে এর সাথে কি করব 51.6 যোগ করে দেবো, তার মানে 7 3 53, সরি 53 এখানে আসবে, তার মানে অ্যান্সার হয়ে গেল আমার কত না এখানে 53.7, মানে অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে, এত মিটার দীর্ঘ এবং এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এ ও বি যথাক্রমে এত কিলোমিটার প্রতি ঘন্টা সমান্তরালভাবে বিপরীত দিক থেকে চলছে। যখন এরকম গতিশীল দুটো ট্রেন
থাকবে তখন কি করবে, আপেক্ষিক গতি। আর দৈর্ঘ্যটাও কি হবে, দুটো ট্রেনের দৈর্ঘ্য। এই তো একদম সিম্পল কনসেপ্ট। তাহলে মোট দৈর্ঘ্য কত অতিক্রম করতে হবে, না দুটো যোগ করো, 329 আর 296। তাহলে 9 6 কত হচ্ছে 15, আর 9 10 11 একে কত হচ্ছে 12, আর 5 একে 6। তাহলে মোট দৈর্ঘ্য হয়ে গেল 625 মিটার। এবার বলছে আপেক্ষিক গতি বিপরীত দিকে গেলে কি হয়, বিপরীত দিকে গেলে যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে গেলে আলটিমেট 85 প্লাস 65, তাই তো। তার মানে হয়ে যাচ্ছে 80, আর এদিকে 60 কত 140, আর 5 5 10 150। তাহলে 150 কিমি প্রতি আওয়ার, কিন্তু 150 কিমি প্রতি ঘন্টাটাকে কি বলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কত হবে, না আমাদেরকে এটুকুনি জানতে হবে যে অনেক সময় পরীক্ষায় গুলিয়ে যায় যে 5/18 না 18/5, এইটা কিন্তু গুলিয়ে যাবে। তো সেই কারণে আমাদেরকে মিটার কিলোমিটার প্রতি ঘন্টা, তো কিলোমিটার বলতে 1000 মিটার, আর ঘন্টা বলতে 36 সেকেন্ড নিচে বড়। তো এইটা একটুখানি যদি গুলিয়েও যায় তাহলে কিন্তু এক্ষুনি করে নিতে হবে 5/18 দিয়ে আমাদেরকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম, ব্যাস হয়ে গেল। এরপরে আমাকে কি বলেছে, তার একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এই যে গতিটা হয়েছে এত মিটার পার সেকেন্ড মানে কি, মানে এত মিটার যায় 1 সেকেন্ডে, আর এত মিটার যাবে কত সেকেন্ডে। পাতি কি করে দেবো, ভাগ করে দেবো। ভাগ করে দিলে তাহলে 625 ভাগ করে দিলে কি হয়ে যাবে, 18টা ওপরে উঠে যাবে, আর এদিকে 150 ইন্টু 5টা কিসে চলে আসবে, নিচে চলে আসবে। ব্যাস এই তো হচ্ছে কি আমাদের কাহিনী। এরপরে যদি তোমরা ধীরে ধীরে কাটাকুটি করো তাহলে কাটাকুটি করতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে তুমি দেখো প্রথমে নয় 5 আর 5 ঠিক আছে আলাদা করেই কাটি, তার মানে হলো 125। এদিক থেকে তুমি দেখো 5 দিয়ে কাটলে 30, আর 5 দিয়ে কাটলে 25। আবার তুমি যদি 5 দিয়ে কাটো 5 5 6 30, 6 8 3 কত 18। তাহলে 6 3 18 করলে আলটিমেট হয়ে যাচ্ছে কত, 5 3 15 সেকেন্ড। ব্যাস অপশন নাম্বার এই হবে সঠিক অ্যান্সার। যদি চক্রবৃদ্ধি সুদ 5 মাসে গণনা করা হয় তাহলে বার্ষিক কত পরিমাণ সুদের হারে এত টাকা 15 মাসের সুদে এত টাকা হবে, সুদ আসলে এত টাকা হবে। অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক। তাহলে এই যে মাস, 5 মাস, বার্ষিক, 15 মাস, এটার হিসাব পরে করব, এটার হিসাব পরে করব। এটুকুনি আমাদের জানতে হবে 5 মাসে গণনা হচ্ছে, আর 5 মাস থেকে 15 মাস মানে কটা টার্ম, কোনটা টার্ম না 3টে টার্ম। যেমন বছর, যেমন 1 বছর যেমন হয় একটা টার্ম, সেখান থেকে 3 বছরে গেলে কটা টার্ম হয়, 3টে টার্ম হয়, হ্যাঁ কি না। ঠিক তেমনি 5 মাস থেকে 15 মাসে যেতে গেলে 3টে টার্ম হয়। ক্লিয়ার, এইটুকুনি আমরা জেনে নিতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, না এইভাবে আমার যে অলরেডি চক্রবৃদ্ধি সুদের যে প্রিভিয়াস 3 4টে মানে এ করা আছে সলিউশন, তো সেখানে কিন্তু তোমরা দেখে নিও এই কনসেপ্টটা আরো ভালোভাবে বুঝতে পারবে। আসল আর হচ্ছে সুদ আসলের এ করলাম, মানে কি করলাম না অনুপাত। আসল কত, আসল তো আমাদের দেয়া আছে 15,000, আর এটা হয়ে যাচ্ছে 19,965। তো এইটাকে আমাদেরকে কি করতে হবে, না কাটাকাটি করে আমাদেরকে নিয়ে আসতে হবে একদম 1 ইয়ারে। কিভাবে, যদি ডাইরেক্ট রুট ওভার কিউব যায়, যেহেতু আমাদের 3টে টার্ম, তাহলে 3টে টার্ম দিয়ে কিউব, তাহলে কিউব তো এটা নেই, তাহলে কাটাকুটি করবো। 5 দিয়ে কাটাকুটি করলে 3,000, 5 দিয়ে কাটাকুটি করলে 5 3 15, 4 5 9 45, 3 5 3 45 কত হলো, 4 ছিল তাই তো, 5 9 45, 1 5 3 15, ব্যাস হয়ে গেল। এখানটা আবার দেখো 3 দিয়ে কাটাকুটি যায় 1000, আবার 3 দিয়ে কাটাকুটি যায় 1331। এইটা দেখো একটা চেনা চেনা লাগছে তাই তো, এটা কি লাগছে, এইটা দেখো রুট ওভার কিউব করা যায়, এটাও রুট ওভার কিউব করা যায়। কিউব করলে কত হয় বলো তো, কিউব করলে এটা আমাদের হয়ে যাচ্ছে কত 10, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 11। তার মানে এটা 1 ইয়ারে কনভার্ট করলাম। রুট ওভার কিউব কেন, কারণ 3টের জন্য, যদি দুটোটার মতো রুট করতাম, 3টের জন্য রুট ওভার কিউব করলাম। তার মানে 10 টাকা থেকে 11 টাকা এসছে। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছরে তো কম্পাউন্ড ইন্টারেস্ট হয় না, শুধু ইন্টারেস্টই আমরা ধরি। তাহলে ইন্টারেস্ট কত টাকা, না 1 টাকা। তার মানে ইন্টারেস্টের পার্সেন্টেজ কি করে করবো, ইন্টারেস্টের পার্সেন্টেজ মানে সুদের হার কি করবো, 1 টাকা বা 1/10, মানে হয়ে গেল 10%, আমাদের হয়ে গেল সুদের হার পেয়ে গেলাম। যদি এখান থেকে বলে সুদের হার, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কি এটা অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না, এখানে এবারে গল্প হয়ে যাচ্ছে, এখানে যে 5 মাসে সুদ দিচ্ছে আর 15 মাসের গল্প দিচ্ছে। আর চেয়েছে কি, চেয়েছে বলেছে
কি চেয়েছে, বার্ষিক কত পার্সেন্ট সুদের হার চেয়েছে, আমাদের বার্ষিক চেয়েছে, এটাই হচ্ছে অঙ্কের মজা। তার মানে এই যে সুদের হারটা পেয়েছি সেটা কিসের সুদের হার পেয়েছি, কারণ 5 মাসে যে গণনা হচ্ছে, তার মানে 5 মাসে আমাদের সুদের হার, তার মানে সুদের হার কত হয়ে গেল না, এদিকে 10%, 5 মাসে। আমার তো চেয়েছে বার্ষিক, বার্ষিক বলতে কত, 12 মাসে, সিম্পল ব্যাপার। তার মানে 12 মাসে করলে এক মাসে কত, 2%, 12 মাসে তাহলে হয়ে যাচ্ছে 24%। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 24%, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, 7-এর প্রথম 7টি গুণিতকের গড় কত। তাহলে দেখো, এই জিনিসটা অনেকে কনফিউশন থেকে যায়, কিরকম ব্যাপার, 7-এর একদম এটা কিন্তু এক লাইনেরই অঙ্ক কিন্তু, তাহলে এর জন্য একটু বেসিক কনসেপ্টে আমি যাই। বেসিক কনসেপ্টে তোমাকে বলে দিলাম 1 2 3 4 করে 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 আমি বললাম 101 সংখ্যার গড় কত। এর একটা সূত্র আছে, কি সূত্র, তাহলে তোমরা দেখো। তাহলে সূত্র ছাড়াও আমাদের মানে বেসিক কনসেপ্ট আছে যে যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যা যদি হয় তাহলে তার গড়টা কি আসবে না, তার গড়টা আসবে তার মাঝামাঝি সংখ্যা। কিরকম মাঝামাঝি সংখ্যা, তাহলে আর একটু ছোট করে বুঝে নি। 1 2 3 4 5, আমি বললাম 5টা সংখ্যার পরপর গড় কত, স্বাভাবিক সংখ্যা। তাহলে কি হবে না, এটা প্রথম দ্বিতীয় কি করবে, কেটে যাবে, তৃতীয় চতুর্থ কেটে যাবে, মাঝখানে যেটা পড়ে থাকবে সেটাই তার গড় হবে। তা ঠিক তেমনই 101-এর মিডিল টার্মটা যেটা সেটাই গড় হবে। তাহলে মিডিল টার্ম পার করব কি করে, মিডিল টার্ম পার করতে গেলে 101 প্লাস 1/2 করে দিই, তার মানে 51তম, এটা 51ই হবে এদের গড়। তাহলে এই জিনিসগুলো বেসিক জিনিস, এগুলো জানতেই হবে। ঠিক তেমন এবার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো এখানে বোঝাচ্ছি কেন, তার মানে 7-এর প্রথম 7টি গুণিতকের গড় কত। কারণ এই কোশ্চেনটা যদি 7 দিয়েছে বলে 7 না দিয়ে যদি 77 দিত, তখন কি হতো, তখন তো অনেক বড় ক্যালকুলেশন, এটা তুমি না করে দিতে পারবে। তাহলে সেইটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। আজ এই প্র্যাকটিস সেটে 7 দেওয়া আছে, এখানে তো 77ও দেওয়া থাকতে পারতো, তাহলে তখন কি করব। তারা আলটিমেট দেখো 7-এর প্রথম গুণিতক বলতে কি বলতে চাইছে, 7, তার মানে 7 ইন্টু 2, তারপরে কি বলতে চাইছে 7 ইন্টু 3, তারপরে কি বলছে 7 ইন্টু 4, এইভাবে পরপর কি বলতে চাইছে না 7 ইন্টু 5, 7 ইন্টু 6 আর 7 ইন্টু 7, 7টি গুণিতক, এটাই হচ্ছে এর মানে। এরপরে কি শেখালাম, এক্ষুনি শেখালাম যে বেজোড় সংখ্যা তাইলে মাঝখানেরটা হয় গড় সংখ্যা। তার মানে দেখো 7 প্রথমটা আর দ্বিতীয়টা কেটে শেষটা কেটে যাবে, তারপরেরটা তার আগেরটা, তারপরেরটা তার আগেরটা, তার মানে মাঝখানে যেটা পড়ে থাকবে সেটাই হলো গড়। তাহলে 7 4 28, আমার অ্যান্সার শেষ। এইটা গেল এইভাবে প্রসেস। আর একটা প্রসেস তুমি করতে পারো, এবার 77টা আছে, তাহলে তখন তুমি কি করবে, তুমি একটা জিনিস দেখো, এই লেখাটা আমি আর লিখলাম না, ভালো করে বোঝো যে এখান থেকে তুমি 7 কমন নিয়ে নিলে, 7 কমন নিয়ে নিলে কি পড়ে থাকে বলো তো, 1 2 3 4 5 6 7, তাহলে এইভাবে যদি 77টা থাকে, তাহলে তুমি এইভাবে পর 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 77টা লিখে দিতে পারবে, হ্যাঁ কিনা, এইভাবে তুমি কিন্তু 77টা লিখে দিতে পারবে। তাহলে লিখে দেওয়ার পরে তাহলে বলো 77টা সংখ্যার গড় কি হবে, তাহলে 77টা সংখ্যার গড় হবে 77 প্লাস 1/2, মানে মিডিল টার্মটা, হ্যাঁ কিনা 78, 78কে যদি 2 দিয়ে তুমি ভাগ করো, তার মানে কি হয়ে যাচ্ছে না 39। ওকে, ব্যাস হয়ে গেল। আর যেহেতু 7 তুমি কমন নিয়েছিলে, তাহলে এর সাথে তোমার কি হয়ে যাবে, এর সাথে তোমার 7 গুণ হয়ে যাবে, অ্যান্সার তোমার শেষ। তাহলে এটা এইভাবে কিন্তু করতে হবে, ক্লিয়ার। আর যেহেতু এটা 7টা গুণিতক মানে কোনো ব্যাপারই না, তুমি দেখো এইভাবে 1 2 3 4 4 7, তাহলে মানে বলো এর 7টা সংখ্যার গড় কত, 7টা সংখ্যার গড় কত হবে, 4 হবে। আর যেহেতু 7 কমন নিয়েছো, 7 গুণ করে দেবে, 7 4 28। তো আমাকে ভবিষ্যতের কথাটা ভাবতে হবে যে যদি বড় ডিজিট দেয় তাহলে কিভাবে আমরা অঙ্কটা করব সূত্র ছাড়া, ঠিক আছে। এখন এখান থেকে আরো একটা কনসেপ্ট কিন্তু চলে আসে, সেই কনসেপ্টটা সামান্য ধারণা দিয়ে দিই যে এটা কিন্তু আলটিমেট কি করতে হচ্ছে, গড়। কোশ্চেনটা একটুখানি যদি আমি উল্টে দিই, একটুখানি ঘুরিয়ে দিই, তাহলে চলে যাবে কিন্তু গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতির কনসেপ্টটা কিরকম, আশা করি একটু তোমরা যে কিন্তু জানো যে গুণোত্তর প্রগতির কনসেপ্টটা যদি এই রকম হয়ে যায় যে এইটা একটা 7 আছে, তারপরে 7-এর সাথে 7 গুণ আছে, আবার সাথে সাথে 3টে 7 গুণ আছে, আবার সাথে সাথে 4টে 7 গুণ আছে, এই রকম যদি থাকে তাহলে কিন্তু চলে যাবে গুণোত্তর প্রগতি। এই কনসেপ্টটা বলে রাখি, তখন কিন্তু ওই সূত্র বা গড় এ কিন্তু হবে না। এটা বুঝতে হবে গুণিতক মানে 1 গুণ
2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ, আর এখানে কিন্তু একটা 7 গুণ, একটা দুটো 7, তিনটে 7, চারটে 7 গুণ, এইভাবে কিন্তু গুণ হয়ে যাচ্ছে। তার মানে গুণোত্তর প্রকৃতি বলতে দ্বিতীয় বাই তৃতীয় এদের যেন সাধারণ যে গুণিতকটা ফিক্সড। এই হচ্ছে ব্যাপার। তুমি এটার সাথে এটা কটা গুণ হয়েছে, একটা 7 গুণ হয়েছে, এটার সাথে দেখো আরেকটা 7 গুণ হয়েছে, এটার সাথে দেখো আরেকটা 7 গুণ হয়েছে, তাহলে এইটাকে তখন বলবো কিন্তু সিরিজটা গুণোত্তর প্রকৃতি। তাহলে এইটুকুনি তোমরা নোট লিখে দাও যে গুণোত্তর প্রকৃতির সমষ্টি এস ইজিক্যাল টু, সূত্রটা একবার তাহলে লিখে নাও। এ হচ্ছে গিয়ে প্রথম পদ, আর আর আমি লিখে বলে দিচ্ছি 1 ডিভাইডেড বাই কি হয়ে যাচ্ছে না আর মাইনাস 1। তাহলে এইটা কত, এইটা হচ্ছে কি এখানে প্রথম পদ, প্রথম পদ বলতে 7। এখানে যদি বলি আর, আরটা কি সাধারণ গুণিতক, কি গুণ গুণ হয়ে যাচ্ছে না, এখানেও দেখো 7 গুণ হয়ে যাচ্ছে। এন কত, এন তোমার যতগুলো টার্ম বলেছে, যদি বলে দিলাম আমার 13তম পদটা সমষ্টি কত হবে, তার মানে এন এর ভ্যালু হয়ে যাবে 13। তো এইভাবে কিন্তু করতে হবে, এটা আলাদা ব্যাপার, যদিও পরীক্ষায় কিন্তু পড়ে। এত বড় ডিজিট দিয়ে দেবে না, ছোট ডিজিট দিয়ে যাবে, তো ক্যালকুলেশন করা যায়, কারণ এই এন এর পাওয়ারে 13 মানে তোমার পক্ষে পেন দিয়ে করা সম্ভব না। কিন্তু এমন একটা অপশন দেবে সেখানে কিন্তু সম্ভব, কারণ অপশনের উপর ডিপেন্ড করছে, তোমার এক্সাক্ট ডেটা দেবে না তো, এখানে দিয়ে দেবে এমন ভাবে এই 7 এর পাওয়ারে 13 দিয়েই অপশন দেবে, এখানে আর এর ভ্যালু দিয়ে দিলাম, যাই হোক কনসেপ্ট। এরপরে তুমি একটা জিনিস দেখো, এই কোশ্চেনটা বলছে এক ব্যক্তি এত টাকা 5 পুত্র, 4 কন্যা ও 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ এবং প্রতি পুত্র ভ্রাতুষ্পুত্রের 5 গুণ। অঙ্কের মধ্যে কিন্তু শুধুমাত্র ভাষার ব্যাপার আছে। তাহলে তুমি দেখো কন্যা ও ভ্রাতৃপুত্র 4 গুণ, তার মানে আমি যদি লিখতে পারি কন্যা ইজ টু ভ্রাতুষ্পুত্র অনুপাত কত না 4:1, হ্যাঁ কিনা, এই 1 টাকা পেলে 4 টাকা পাবে, তাই তো বলেছে 4 গুণ। আবার যদি বলি যে পুত্র ইজ টু ভ্রাতুষ্পুত্র কত হচ্ছে 5 গুণ 5:1, হ্যাঁ কিনা, ব্যাস কোনো ব্যাপার না। তার মানে আমি যদি এইটাকে এইভাবে লিখি কন্যা ইজ টু পুত্র ইজ টু ভ্রাতুষ্পুত্র, তাহলে কত হচ্ছে বলতো না 4:5:1, এই হচ্ছে কাহিনী। তাহলে এবারে কি বলেছে যে মোট টাকা কত, মোট টাকা হচ্ছে কি 8,600 টাকা। তাহলে এই 8,600 টাকা বলতে তুমি কি করে নিলে, কন্যা পাচ্ছে কত, কন্যা পাচ্ছে 4x, আমি বোঝানোর জন্য, পরীক্ষার হলে তার x ধরতে হবে না, আর এ পাচ্ছে কত 4x আর এ পাচ্ছে x। তাহলে এবার বলো কটা পুত্র, 5টা পুত্র, তার মানে আর কন্যা কটা, 4টে কন্যা। তাহলে মোট টাকা আমি এ করতে পারি, মোট টাকা আলটিমেট কন্যা এক একজনে পাচ্ছে 4x টাকা, তাহলে 4টে কন্যা, তাহলে 4 ইন্টু 4x, হ্যাঁ কিনা, প্লাস পুত্র পাচ্ছে 5x, আর কটা পুত্র, 5টা পুত্র, তাহলে 5 ইন্টু 5x, আর ভ্রাতুষ্পুত্র পাচ্ছে x, ভ্রাতুষ্পুত্র কটা, দুটো, তাহলে 2 ইন্টু আলটিমেট x। অনেক সময় পরীক্ষার হলে তোমরা করে দেবে 4x 5x x, এইটা ইজিক্যাল টু 8,600 করে দেবে, কিন্তু না, এখানে কোশ্চেনের মধ্যে এটাই হচ্ছে মেন পয়েন্ট, যতজন পুত্র কন্যা আছে সেটাকে দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে আর কি। তার হচ্ছে 16 আর 25 কত, 16 আর হচ্ছে 25 একা হচ্ছে কি 41 আর 2 43, তাহলে 43x। এবার 43x এর ভ্যালু হচ্ছে কি এই 8,600, এটাই হচ্ছে ব্যাপার। যে আমি কোশ্চেন যদিও বা করিয়ে দিই মানে টেলিগ্রামে, তবু আমি ভিডিও দেখতে বলি, কারণ এই জায়গাগুলো কিন্তু তোমাদের প্রবলেম হয় পরীক্ষার হলে, সেইগুলো তাহলে সলিউশন হবে। তার মানে হয়ে গেল কাটাকুটি করলে 200। এবার হচ্ছে প্রতি কন্যা কত টাকা পাবে, প্রতি কন্যা কত ছিল 4x টাকা, হ্যাঁ কিনা, প্রতি কন্যা 4x, তার মানে 4 ইন্টু 200 ইজ ইকাল টু তাহলে 800 টাকা। 800 টাকা মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, এ বি সি একটি কাজ 10 12 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজটি শুরু করলো, কিন্তু শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায় এবং 2 দিন পর বি চলে যায়, কাজটি কত দিনে শেষ হবে, 2 দিন পর। তাহলে ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা কিন্তু খুবই ভালো অঙ্ক, একটুখানি তুমি ভালো করে মন দিয়ে দেখো। তাহলে এ বি সি, এ হচ্ছে কি 10, বি হচ্ছে কি 12, আর সি হচ্ছে কত 15 দিনে, তাহলে এদের এলসিএম হয়ে গেল 60, তার মানে 10 6 60, 12 5 60, আর সি হচ্ছে কি 12 4 60, ব্যাস 15 4 60। তার মানে এবারে বলছে কিন্তু শেষ হওয়ার 5 দিন আগে, আমি এটাকে এইভাবে লাইন দিয়ে তোমাদেরকে বোঝাই, স্ট্রেট লাইন দিয়ে বোঝাই, এখান থেকে কাজ স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়, তাহলে 5 দিন আগে বলতে কোনটা, এই
ডেটটাকে আমি বলছি না 5 দিন আগে, তাই তো, এটা হচ্ছে 5 দিন আগে চলে গেল। তারপরে এখানে এ চলে গেল, তার মানে এই কাজটা কে করেছে, এই কাজটা করেছে না এ প্লাস বি প্লাস সি করেছে, হ্যাঁ কি না, এই কাজটা এ যেহেতু চলে গেছে, এখান থেকে এ কি করেছে না বাদ চলে গেছে, কেটে দিলাম। তার মানে এই যে বাকি 5 দিন কে করবে বলতো, বাকি 5 দিন করবে আলটিমেট বি প্লাস সি করবে, হ্যাঁ কি না, এ চলে গেছে মানে বি প্লাস সি করবে। এবার বলছে কিন্তু 2 দিন পর আবার বি চলে যায়, তাহলে কথা ছিল 5 দিন বি প্লাস সি করবে, কিন্তু না সেটা হলো না, আবার সেটা কি বলছে 2 দিন পর আবার বি চলে গেছে, তাহলে এটাকে আবার লাইন কাটলাম, এইটাকে করে দিলাম আমি আবার কত 2 দিন করে দিলাম, এইটা আবার 2 দিন, 2 দিনে কি করেছে না বি চলে গেছে, তার মানে এতটুকুনি কনফার্ম হলাম এইটা কিন্তু আর হলো না, এই কন্ডিশনটা কিন্তু ম্যাচ খেলো না। কি তাহলে ম্যাচ খেলো, ম্যাচটা হয়ে গেল কোনটা, এই দুটো দিনে এই পয়েন্ট থেকে কি হয়েছে বি কেটে গেছে, তার মানে এইটুকুনি 2 দিন কে করেছে, এই 2 দিন বি প্লাস সি করেছে, কারণ বি তো এখান থেকে চলে গেছে, তাহলে বাকি 5 দিনের কন্ট্যাক্ট ছিল বি প্লাস সি করবে, 2 দিনে বি চলে গেছে, তার মানে এতটুকুনি কনফার্ম এই যে 3 দিন পড়ে আছে, তাহলে এই 3 দিন কে করেছে, এই 3 দিন কিন্তু শুধুমাত্র হচ্ছে কি এ চলে গেল বি করে চলে গেল সি করেছে, ব্যাস এইটুকুনি বুঝতে হবে, তাহলে শেষ 3 দিন সি করেছে, এই 2 দিন বি প্লাস সি করেছে, আর প্রথমে যতদিন এ প্লাস সি করেছে, তাই বলেছে কাজটি কতদিনে শেষ হবে। এখন এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় পরীক্ষায় পড়ে যে এ বি সি একত্রে একত্রে কতদিন ধরে কাজটা করেছিল, একত্রে, দেখো এই পয়েন্টে তো বি কেটে পড়েছে, এই পয়েন্টে তো হচ্ছে কি সি কেটে পড়েছে না কে কেটে পড়েছে, যাই হোক এ কেটে পড়েছে, তাহলে তিনজনে মিলে একমাত্র কাজ করেছে, এই পোর্শনটাই তিনজনে মিলে কাজ করেছে। এখন এইটা সেটাও পরীক্ষায় জানতে চায়, আবার এটাও জানতে চায় মোট কতদিন সময় লেগেছে সেটাও জানতে চায়। ক্লিয়ার, তাহলে এই হচ্ছে কোশ্চেনের এরপরে আমরা এক এক করে করব। যে আমরা জেনে নিলাম কি 2 দিন বি প্লাস সি করেছে, তাহলে বি প্লাস সি 2 দিনে কত করবে, আমি শর্টে করে দিচ্ছি, 2 দিনে কটা করবে, বি একদিনে করে কটা 5টা কাজ, সি করে করে কত 4টে কাজ, তাহলে 2 দিনে করবে 9 × 2, হ্যাঁ কি না 18টা কাজ। ক্লিয়ার, ব্যাস হয়ে গেল। একদিনে করছে কত 4 5 9, 9 2 18টা। এবার শেষ 3 দিনে কে করেছে, সি করেছে, তাহলে সি এই শেষ 3 দিনে কটা করবে, সি একদিনে কটা কাজ করে 4টে কাজ, তার মানে 3 দিনে করবে 3 4 কত 12টা কাজ, তার মানে এই যে টোটাল যে 5 দিনের হিসাব হয়ে গেল, তাহলে 5 দিনের হিসাবে আলটিমেট মোট কাজ হয়েছে কতগুলো, মোট কাজ হয়ে গেল 18 আর 12 কত 30টা। তাহলে প্রথমের যে বাকি কাজটা আছে, তাহলে প্রথমে আমি যদি লিখি যে প্রথমের বাকি কাজ কত, মোট কাজ কত 60টা, মোট কাজ 60টা, 60 থেকে আমার হয়ে যাচ্ছে কত 30টা কাজ হয়েছে, তার মানে বাকি পড়ে আছে আমার প্রথমে 30টা। আমার প্রশ্ন হচ্ছে এই এ প্লাস বি প্লাস সি কটা কাজ করেছে, এই 30টাই কিন্তু একসাথে কাজ করেছে, তার মানে এই 30টা কাজ কতদিন ধরে, এবার তোমাকে এই হিসাবটা করতে হবে যে এ প্লাস বি প্লাস সি একদিনে কটা কাজ করছে বলো, এ প্লাস সি একদিনে টোটাল কাজটা করছে 6 4 10, 10 5 15টা কাজ, হ্যাঁ কি না, এ প্লাস একদিনে পড়ছে, এই 30টা কাজ তারা কি করেছে একদিনে করেছে, তার মানে এ প্লাস বি একসাথে করেছে কতদিন, একসাথে করেছে কতগুলো কাজ না 30টা কাজ করেছে, একদিনে কটা কাজ করে 15টা কাজ, তাহলে 15 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 2 দিনে করেছে। কোশ্চেন যদি বলে তিনজনে মিলে কতদিন ধরে কাজ করেছে, 2 দিন ধরে কাজ করেছে, কিন্তু সেখানে চেয়েছে মোট কতদিন, তাহলে মোট তাহলে হয়ে যাচ্ছে এরা তিনজনে মিলে 2 দিন করেছে, আর এই 5 দিনের হিসাব তো আমি দিয়ে দিলাম, তার মানে হয়ে গেল 5, তার মানে হয়ে গেল 7 দিন হলো অ্যান্সার। ক্লিয়ার, অপশন নাম্বার বি। তো একটুখানি মনে হচ্ছে যেন ক্যালকুলেশন, কিন্তু আমি লিখে লিখে হাবিজাবি করে বললাম, কিন্তু সামান্য ক্যালকুলেশন আর কি। ক্লিয়ার, দেখো এ একটি সাইকেল 19% ক্ষতিতে এত টাকায় বি কে বিক্রি করে, এটা কিন্তু খুবই ভালো কোশ্চেন। তো এখানে একটা জিনিস দেখতে হবে যে একে আবার এ কে 17% লাভে বিক্রি করছে, তাই তো, 17% লাভে বিক্রি করলে কত টাকা, কত, হ্যাঁ যত টাকা হয় তত টাকা বি সি কে বিক্রি করে, তাহলে এখানে একটা জিনিস আমাকে দেখতে হবে এ 19% ক্ষতিতে কি করেছে বি কে বিক্রি করেছে, তার মানে এ এর ক্রয় মূল্য কত সিপি, তাহলে সিপি হয়ে যাচ্ছে কত আলটিমেট 4,800 টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে 4,860 টাকা দিয়ে বিক্রি করেছে, কত হয়েছে 19% ক্ষতি হয়েছে, 19% ক্ষতি মানে 100/81 টাকা, এই রেশিও দিয়ে কি করেছে বিক্রি করেছে, তাহলে এ এর কাছে ক্রয় মূল্য যা, আর বি এর কি, বি এর কাছে বিক্রি করেছে মানে বি এর ক্রয় মূল্য হচ্ছে কি এই টাকাটা, সি এই টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিল, তাহলে মানে আলটিমেট বি এর ক্রয় মূল্য কত, বি এর ক্রয় মূল্য কিন্তু 4,860 টাকা, 4,860
টাকা হচ্ছে কি বি কিন্তু এই টাকা দিয়ে কিনেছে, কিন্তু সি এই টাকা দিয়ে বিক্রি করে, সরি সি বলছি, এ কিন্তু এই টাকা দিয়ে বিক্রি করে ক্ষতি হয়েছে, তাই ক্ষতি হয়েছে বলতে এ কিনেছে তাহলে কত টাকা দিয়ে, তাহলে 100/81, 19% ক্ষতি হয়েছে, বোঝা গেল। তাহলে এইটা কিন্তু তুরন্ত লাইন পড়ার সাথে সাথে বুঝে নিতে হবে যে আলটিমেট হচ্ছেটা কি। তাহলে এর কাছে যেটা বিক্রয় মূল্য, বির কাছে কিন্তু সেটা ক্রয় মূল্য, তাহলে সেই কারণে যে বি এর সিপি হচ্ছে কি এইটা ক্রয় মূল্য। ক্লিয়ার? ব্যাস, এখান থেকে আমরা তাহলে কি করব, কাটাকুটি করব। এইগুলো চেষ্টা করবে যখন এরকম থাকবে আপনার ডাইরেক্ট ট্রাই করে দেখবে। তাহলে এখান থেকে 81 দিয়ে করলে 6, 8 6 48, তাহলে ডাইরেক্ট আমার কেটে যাচ্ছে, তার মানে হয়ে গেল 6000 টাকা। ক্লিয়ার? তার মানে এ এর কাছে ক্রয় মূল্য, মালটা যে কিনেছিল সেটা হচ্ছে 6000 টাকা দিয়ে। ক্লিয়ার? এরপরে প্রশ্ন হচ্ছে কোনটা, যে এ এর 17% লাভে বিক্রি করলে যত টাকা হয় বি সি কে সেটাকে বিক্রি করেছে। তার মানে হেরাফেরি হচ্ছে কেসটা, এটা এর থেকে কি করেছে, বি কে দিয়েছে, বি আবার সি কে বিক্রি করছে। বি যে সি কে বিক্রি করছে সেটা কি কন্ডিশনে, এর যে 17% লাভ হতো সেই টাকা দিয়েই বিক্রি করেছে। তার মানে আলটিমেট যে বলতে চাইছি, বি সি কে বিক্রি করেছে তাহলে কত টাকা দিয়ে বিক্রি করেছে, এতটুকুনি কনফার্ম যে এই 6000 টাকা। বি যে কিনেছে তার উপরে বেটা কোনো বিক্রি করছে না, ও বেটা বিক্রি করছে এ যে টাকা হচ্ছে গিয়ে করেছে তার উপরে 17% লাভে বিক্রি করেছে। তাহলে 17% লাভ কার উপরে লাভ, ক্রয় মূল্যের উপরে লাভ, সেই কারণে কিন্তু ক্রয় মূল্যটা বার করলাম। বুঝতে হবে কিন্তু যে এ 17% লাভে বিক্রি করলে, এবার এ এর 17% লাভ বলতে তাহলে এর তো ক্রয় মূল্য বার করতে হবে না, ক্রয় মূল্য বার করে তবে না লাভ বার করব, সেই কারণেই ক্রয় মূল্য বার করা, আদারওয়াইজ কিন্তু দরকার ছিল না। এরপরে তাহলে এই টাকার উপরে 117% লাভ করেছে, 117%, তাহলে পার্সেন্ট উঠে গেলে কত হবে 100, 100 মানে ডবল জিরো কেটে গেল, আর 117 কে ডাইরেক্ট আমরা গুণ করব, একটা জিরো বসলো, 117 6 সাথে কত হচ্ছে 42, 4 6 4 কত 10, 6 1 6 7, তাহলে 7020 টাকা বি সি কে বিক্রি করেছে। তার মানে বি এ সি কে বিক্রি করেছে মানে আলটিমেট বি এর এসপি কত, এসপি হয়ে গেল 7020 টাকা, 7020 টাকা। ক্লিয়ার? ব্যাস, এবার তাহলে বলো এর কত শতাংশ লাভ, তাহলে বি এর লাভ হচ্ছে কত, আমরা বিয়োগ করব। ব্যাস, এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে উল্টো উল্টো বসালে একটু যদিও বা অসুবিধা হয়ে যায়, সেই কারণে একটুখানি আমরা ইমাজিন করে নেবো বা রাফে তোমরা করে নিতে পারো যে এইটাকে নিচে আনতে হবে, নিচে আনলে আলটিমেট তাহলে হয়ে যাচ্ছে কত, এদিকে জিরো বসে গেল, 12 থেকে 6 কেটে গেলে হয়ে গেল 6, আর এদিকে হয়ে যাচ্ছে কত না, তাহলে 1, আর এদিকে হয়ে যাচ্ছে তাহলে 5, 7 থেকে 5 কেটে গেলে মানে 2, ব্যাস 2160 টাকা। তাহলে বি এর লাভ হয়ে গেল আমার এইটা। এবার কি বলেছে না লাভের পার্সেন্টেজ, এবার তুমি আমাকে বলো লাভের পার্সেন্টেজ কি করে করব। লাভের পার্সেন্টেজ আমরা বার করব, লাভ হচ্ছে কি এই টাকাটা, আর লাভের পার্সেন্টেজ বার করতে গেলে আমার কিন্তু ক্রয় মূল্য, ক্রয় মূল্য কোনটা, বি এর ক্রয় মূল্য কিন্তু এইটা, তাহলে 4808 ইন্টু এইটা। ব্যাস, এবার হলো জিরো জিরো কাটলো। এবার যদি আমরা পরপর একটুখানি কাটাকুটি করি তাহলে আমরা দেখবো দুবার গেলে এমনি বাচ্চাদের মতো প্রথমে নয় করবে ট্রাই করে, 108 দুবার গেলে 4, দুবার গেলে 3, ব্যাস 243। যখন এরকম আসবে তুমি দেখো 3 8 24, 3 1 3 কত 3 3 কে 9, 3 6 18, 9 বার গেলে 9 4 36, 9 9 81, তার মানে হয়ে গেল কত 4 এর 9। এবার বলো 1 এর 9 মানে কত, 1 এর 9 মানে হচ্ছে কি 11 পূর্ণ 1 এর 9% 4 দিয়ে গুণ করলে 44 পূর্ণ 4 এর 9 পার্সেন্টেজ, তার মানে হয়ে গেল অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ব্যাস, এরপরে তুমি এই কোশ্চেনটাও করতে পারো, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল ও গুণফলের অনুপাত এইটা। তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু একটুখানি স্টেপ বাই স্টেপ অপশন থেকে কিন্তু তোমার হয়ে যাবে, তবু কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। তাহলে দুটি সংখ্যার যোগফল, যোগফল দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, যোগফল ও বিয়োগফল কত, যোগফল কত 13, আর বিয়োগফল অনুপাত কত 1, তাহলে 13/1, হ্যাঁ কিনা দেখো, যোগফল ও বিয়োগফল আমি দুটোকে আলাদা করে নিলাম, তুমি এখান থেকে করে নিয়েছো কত এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 13x প্লাস সরি মাইনাস 13y, তার মানে এটাই পরে চলে আসলে কত 12x, আর এই চলে আসলে 14y, তার মানে হয়ে যাচ্ছে x/y আলটিমেট 7/6, ব্যাস x/y হয়ে গেল 7/6। এবার বলছে যে এদের গুণফল, গুণফল কত, গুণফল দেখো আছে অনুপাত 84, তার মানে গুণফল, তার মানে এখানে x is to y দুটো সংখ্যা তুমি ধরে নিলে 7a
আর হচ্ছে কত কমা অনুপাত দিলাম না, এক্স আর ওয়াই হয়ে যাচ্ছে, তুমি অনুপাত হিসাবে সেটাকে তুমি একটা ধ্রুবক দিয়ে গুণ করলে তাহলে হলো 6a, তার মানে এক্স এর ভ্যালু হলো 7a আর ওয়াই এর ভ্যালু হলো 6a। এ বলছে তাদের বর্গের গুণফল বলতে কত, এক্স ওয়াই ইজিক্যাল টু কত 84, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হলো 7a ইন্টু কত ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 6a ইজিক্যাল টু 84, 7 6 হতো 42, তাহলে এ গুণ করলে এ স্কোয়ার ইজিক্যাল টু কত 2, কারণ 7 6 42, 42 থেকে কেটে গেলে 2 হয়, এ ইজিক্যাল টু √2। তাহলে এ ইজিক্যাল টু যদি √2 হয়, এবার বলো এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু তো ছিল 7a, তাহলে 7a করলে কত হচ্ছে 7 ইন্টু √2, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত স্কোয়ার হয়ে যাবে, 7 7 49, 49 আর 98, ব্যাস এক্স স্কোয়ারের ভ্যালু হয়ে গেল এটা। ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হলো 6a, তাহলে 6 √2। এবার বলো ওয়াই স্কোয়ার মানে কত, স্কোয়ার করলে 6 6 36, 72, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু হয়ে গেল কত 98, আর হচ্ছে কি ওয়াই স্কোয়ার ভ্যালু হয়ে গেল এটা, কারণ এখানে তাদের বর্গের যোগফল বলেছি। বর্গের যোগফল বলতে কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ কিনা বর্গের যোগফল তাহলে এইটা, তাহলে এক্স স্কোয়ার কত 98 আর এটা হচ্ছে কি 72, তার মানে হয়ে যাচ্ছে 170, ব্যাস 170, অপশন নাম্বার ডি হলো অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি।